গাজায় গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। শিক্ষার্থী জনতার বিক্ষোভ ও সংহতি সমাবেশ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তির জন্য। আমরা আগেই বলেছি যে ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। কয়েকটি স্থানে কেএফসি, বাটা শোরুম সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ আইজিপির। রাজধানীতে উল্লেখযোগ্য হারে কমেছে চুরি, ছিনতাই। অপরাধ কমাতে দিনের চেয়ে রাতের ঢাকায় নিরাপত্তা বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। গেল সপ্তাহে দেশে ডেঙ্গু আক্রান্ত শতাধিক মানুষ। এবার ঢাকার বাইরে প্রকোপ বাড়ার শঙ্কা। পর্যাপ্ত প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের। 8 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তনাশা নদীর উপর সেতু নির্মাণ কাজ। 5 আগস্টের পর লাপাত্তা ঠিকাদার, ভোগান্তিতে স্থানীয়রা। এবং ডিপিএল এ নিজ নিজ ম্যাচে জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ ও অগ্রণী ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্স। নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন নাসির। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়াফুজ। এবার বিস্তারিত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। তন্দ্রতারণ্যকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। From river to the sea, Palestine will be free. এমন নানা স্লোগানে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো ঢাকা। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানান ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বিশ্বব্যাপী ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচিতে নামে শিক্ষার্থীরা, যেখানে যোগ দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও। এ সময় বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোকে এক কাতারে এসে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। তারা এত কিছু দেখার পর যারা চুপ আছেন তাদেরকে একটা কথাই বলতে চাই, কিয়ামতের দিন আপনারা দাঁড়াবেন না। কি পরিমাণে তারা অত্যাচার চালাচ্ছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বয়সী এমন কোনো মানুষ নেই সেখানে তারা মারতেছে না। প্রত্যেকটা দেশ থেকে যদি এই প্রোটেস্টগুলো দাঁড়ায়, একটা সময় শাসক যারা আছে তারা দুষ্কৃতিকারী, তারা অবশ্যই একটা সময় থেকে কিছু হটবে। ফিলিস্তিন রাষ্ট্র যেন স্বাধীন শান্তিপূর্ণ একটি রাষ্ট্র হিসাবে গঠন হয়। এদিকে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ব্র্যাক, ইস্ট ওয়েস্ট সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। অনতিবিলম্বে জাতিগত নিধন ও উচ্ছেদ বন্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। ডাক দেন ইসরায়েলি পণ্য বয়কটের। ইউএসএ থেকে যে ইসরায়েলে যেসব পণ্যগুলো সাপ্লাই করা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারব। ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি। আমি বিগত এই কয়েক মাস ধরে সত্যিকার অর্থে বলতেছি আমি ইসরায়েল একটা পণ্য কিনি নাই, এবং আমি সবাইকে আহ্বান করবো দেশবাসীর প্রতি যে কেউ যেন ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানে জড়িত না হয়। গণহত্যা বন্ধে বিশ্ব সংগঠনগুলোর নির্লিপ্ততার তীব্র নিন্দাও জানায় শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে জাতিসংঘ, ওআইসি এবং প্রধান উপদেষ্টাকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে বাংলাদেশে যেমন ৭১ এবং জুলাই এসেছে, ঠিক তেমনি কোনো জুলাই বিপ্লবে ফিলিস্তিনিরা মুক্ত হবে বলে আশা এনসিপির। এছাড়া ফিলিস্তিনের জাতিগত নিধন বন্ধে বিশ্বমহলকে এগিয়ে আসার আহ্বান বিভিন্ন সংগঠনের। এনআই নাহিদ ও আলিমুজ্জামান সফওয়ানকে সঙ্গে নিয়ে সাবরিনা মজুমদারের রিপোর্ট। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে জাতিসংঘ, ওআইসি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান দলটির নেতারা। আমরা জাতিসংঘকে অবিলম্বে ওই খুনি নেতানিয়াহুর ইহুদি রাষ্ট্রকে থামানোর জন্য আমরা জাতিসংঘের প্রতি
আহ্বান জানাচ্ছি, না হলে ফিলিস্তিনকে কেন্দ্র করে যদি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হয়, সেক্ষেত্রে আপনারাও কিন্তু মাথা নিজেদেরকে রক্ষা করার জায়গা পাবেন না। জাতিসংঘকে বলতে চাই, আপনারা কেন নিশ্চুপ আছেন? আপনারা কি ওই শিশুদের লাশ দেখতে পাচ্ছেন না? আপনারা কি ওই নারীদের লাশ দেখতে পাচ্ছেন না? অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হস্তক্ষেপ করুন। ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক কর্মসূচিতে একাত্মতা জানিয়ে শাহবাগে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। নেতারা জানান, বাংলাদেশের মতো কোনো জুলাই বিপ্লব এসে ফিলিস্তিনিদের মুক্ত করবে। বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে, বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে, তেমনি করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে, প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে, প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে, প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে। এটাই আমাদের প্রত্যাশা। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চাই, অনতি বিলম্বে তারা যেন ফিলিস্তিনের পক্ষে একটি দৃঢ় পদক্ষেপ নেয় এবং সারা বিশ্বে যে কমিউনিটি, যে গ্লোবাল কমিউনিটির কাছে তারা যেন একটি স্ট্রং বার্তা পৌঁছে দেয়। শুধু শাহবাগেই নয়, গাজায় ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কাছাকাছি কয়েকটি স্থানে একাধিক বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন সংগঠন। সৌদি আরব, তুরস্ক সহ ইরান সহ যেসব বড় বড় মোড়লরা রয়েছে, তারা যেন দ্রুত এটাকে বন্ধ করে। এর জন্য মুসলিম বিশ্বের বড় বড় নেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শুনতে পাচ্ছ তোমরা কি সেই কথা, নদী থেকে সমুদ্রতে প্যালেস্টাইন আনবে স্বাধীনতা। এদিকে বিক্ষোভের ঘটনায় ঢাকার মার্কিন দূতাবাস সহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বাইরে দেশ জুড়ে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশাল টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্র জনতা। ইসরায়েলে পণ্য বর্জনের আহ্বান জানিয়ে করা হয় মাইকিং। ময়মনসিংহের কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়া চুয়াডাঙ্গা ও বাগেরহাটেও নামে জনতার ঢল। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। ঈদ হোক বা রমজান, গাজায় ইসরায়েলি বর্বরতার যেন কোনো শেষ নেই। ফিলিস্তিনের মজলুম বাসিন্দারা মুসলিম সম্প্রদায়ের কাছে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বান জানিয়েছেন। এরই অংশ হিসেবে বাংলাদেশে পালন করা হয়েছে মার্চ ফর গাজা কর্মসূচি। বরিশালে বন্ধ ঘোষণা করা হয় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল 10টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি করে বরিশালের ছাত্র জনতা। ইসরায়েলি পণ্য বর্জনে করা হয় মাইকিং। এ সময় শহীদ প্রতীকী শিশু নিয়ে মিছিল করেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনে যে জেনোসাইড বা গণহত্যা চলতেছে তার বিরোধিতা করে আমরা এখানে স্ট্রাইকে দাঁড়িয়েছি। বর্তমানে যে অবস্থা, এই অবস্থা দেখে আমরা ঘরে বসে থাকতে পারি না। আমরা মূলত এই ফিলিস্তিনের ইস্যুতেই আমরা এখানে আসছি। নোয়াখালীতে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে কর্মসূচিতে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নগরীর টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জে সকাল 11টা থেকে শহরের শান্তির মোড়ে বের করা হয় মিছিল। মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয়। মিছিলে ইসরায়েলের অমানবিকতা নিয়ে নানা রকম স্লোগান দেওয়া হয়। মানবিকতা আজকে একটাই কথা বলছে, স্টপ ইসরায়েল, ইউ হ্যাভ টু স্টপ ইসরায়েল, ইউ আর নট ডুইং দ্য বেস্ট থিং ইসরায়েল, ইউ আর অকুপাইং আওয়ার ল্যান্ড, আওয়ার পিপল। এদিকে সর্বস্তরের জনগণের ব্যানারে সকাল 11:15টায় কুমিল্লার কান্দিরপাড় মোড় থেকে বের করা হয় মিছিল। এতে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। বগুড়ায় অবস্থান কর্মসূচি পালন করে হাজার হাজার মানুষ। ডাক দেয়া হয় ইসরায়েলি পণ্য বয়কটের। এছাড়া
চুয়াডাঙ্গা, বাগেরহাট, রাজশাহী, নাটোর, কক্সবাজার সহ সব জেলায় নামে জনতার ঢল। সব স্তরের মানুষের একটাই প্রত্যাশা, ফ্রম রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে দেশের 6 জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করে অন্তত 16টি রেস্তোরাঁ ও শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরের দিকে কক্সবাজারের 5টি, চট্টগ্রামে 3টি, সিলেটে 5টি, গাজীপুরে 4টি, কুমিল্লায় 1টি এবং বগুড়ায় 1টি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধ মানুষেরা ফাস্ট ফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমে হামলা চালায়। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, 7 আপ রাখায় বিভিন্ন দোকানপাটও হামলার শিকার হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সিলেট সহ দেশের বিভিন্ন শহরে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সোমবার এক নির্দেশনায় তিনি বলেন, হামলাকারীদের ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করা হবে। আরও বলেন তিনি, বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে। সরকার কোনো ন্যায়সঙ্গত বিক্ষোভে বাধা দেয় না উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিবাদ কর্মসূচির আড়ালে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। অন্তর্বর্তী সরকারের সময়কার প্রথম ঈদ পার করল নগরবাসী। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থার অবনতিতে অনেকটা ফাঁকা ঝাঁকায় নিরাপত্তাহীনতার আতঙ্কে ছিলেন নগরবাসী। তবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিশ্রুতি ছিল নগরীর নিরাপত্তায়। সে নিয়ে ব্যাপক তোড়জোড় প্রস্তুতিও ছিল তাদের। কিন্তু বাস্তবে ঈদের ছুটিতে কতটা নিরাপদে ছিল রাজধানী, সেই চিত্রই উঠে এসেছে সহকর্মী সাদাত নিশাদের রিপোর্টে। ঈদের ছুটি শেষ, কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী। ঈদের আগে রাজধানীবাসীর অন্যতম আতঙ্ক ছিল ছিনতাই আর ডাকাতি। ঘটেছিল প্রকাশ্যে খুনের মতো ঘটনাও। এসব ঘটনাকে ঘিরে ঈদের ফাঁকা ঢাকায় রাজধানীবাসীর কপালে ছিল শঙ্কার ভাঁজ। আর তাই ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে আইন শৃঙ্খলার বাহিনীর জন্য ছিল বড় এক চ্যালেঞ্জ। এ নিয়ে ব্যাপক তৎপরতা থাকলেও ঈদের রাজধানীবাসীকে কতটুকু নিরাপত্তা দিতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী? চলুন ঈদের 6 দিন আগের আর 6 দিন পরের রাজধানীর অপরাধ তথ্য পর্যালোচনা করে দেখা যাক। 50টি থানা থেকে প্রাপ্ত তথ্য মতে ঈদের আগে 25 মার্চ থেকে 30 মার্চ পর্যন্ত 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 6টি, খুনের ঘটনায় 2টি, ধর্ষণের ঘটনায় 8টি ও চুরির ঘটনায় 21টি মামলা হয়েছে। অন্যদিকে ঈদের দিন থেকে পরবর্তী 6 দিনে রাজধানীতে ডাকাতির ঘটনা ঘটেছে 1টি, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 4টি, খুনের ঘটনায় 4টি, ধর্ষণের ঘটনায় 13টি ও চুরির ঘটনায় 9টি মামলা হয়েছে। এমন তথ্যে বলাই যায় ঈদের ফাঁকা ঢাকায় চুরি ছিনতাই রোধে অনেকটাই সফল আইন শৃঙ্খলা বাহিনী। তবে নিয়ন্ত্রণহীন ছিল ধর্ষণ ও খুনের ঘটনা। এ নিয়ে ডিএমপি জানায়, এবার ঈদকে ঘিরে বাড়তি নিরাপত্তায় সজাগ ছিল আইন শৃঙ্খলা বাহিনী। পূর্ববর্তী যে কোনো সময়ের তুলনায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং ফাঁকা ঈদের সময় যে ঢাকা মহানগরী পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটতে পারে সেই জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম সেগুলো যথেষ্ট কার্যকর ছিল, যার ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভালো। অপরাধ দমনের দিনের চেয়েও রাতের ঢাকাকে গুরুত্ব দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান অপরাধ বিশ্লেষকরা। রাতে এই যখন অন্ধকার থাকে তখন ছিনতাইকারী কিংবা এই চাঁদাবাজি করা এগুলো এই ধরনের অপরাধীদের জন্য অপরাধ করাটা খুব সহজ হয় এবং সাধারণ মানুষ বাইরে তার জরুরি প্রয়োজনে বের হলে যখন রাস্তাঘাট অন্ধকার থাকে তখন নিশ্চয়ই তার মধ্যে একটা ভয় কাজ করে, একটা শঙ্কা কাজ করে। রাতে সড়ক বাতিগুলো সচল রাখারও পরামর্শ বিশ্লেষকদের। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চলতি মাসের প্রথম 7 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 106 জন। এর মধ্যে বরিশালেই 57 জন। গেল কয়েক বছর ঢাকার 2 সিটি কর্পোরেশনে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও এবার ঢাকার বাইরে ডেঙ্গুর সংক্রমণ কয়েক গুণ বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
তবে এ বিষয়ে কোনো প্রস্তুতি নেই স্বাস্থ্য বিভাগের। নিয়মিত জরিপ কাজও চালায়নি সংস্থাটি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর কয়েক পশলা স্বস্তির বৃষ্টির সঙ্গে দেখা দিয়েছে বাড়তির সংখ্যা। বৃষ্টির মৌসুম শুরুর আগে বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে একজনের। গেল কয়েক বছরে এপ্রিলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কম থাকলেও চলতি বছরের পরিসংখ্যান দিচ্ছে অশনি সংকেত। ইতিমধ্যে মাসের প্রথম সপ্তাহেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 106 জন। এদিকে গেল বছরগুলোতে ডেঙ্গু রাজধানী কেন্দ্রিক হলেও এবার ঢাকার বাইরেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চলতি মাসের 57 জনই বরিশালের। ডেঙ্গু বাড়তে শুরু করলেও দৃশ্যমান তৎপরতা নেই স্থানীয় সরকারের। কোথাও তেমন কোনো কার্যক্রম দেখছেন না বলে অভিযোগ রাজধানীর অধিকাংশ বাসিন্দাদের। এই তো 1-2 মাস আগে তো আসলে ডেলি দিত, এখন একটু আবার কম হয় আর কি। এটা একবার নিধন করতে গেলে আপনার প্রতিদিন দিতে হবে পার্ট টাইম, একটা নিয়ম করে। মশা আছে, প্রচুর মশা, কিন্তু এমনি দেই না কোনো সময় দিতে। মশা আপনার সন্ধ্যা টাইমে হলে অতিরিক্ত মশা এদিকে, আপনি এদিকে আড়া জানা মশার জন্য সাইচ্চা পালানো লাগে মশা, অতিরিক্ত মশা। ডেঙ্গুর এমন বাড়বাড়ন্তে নির্বিকার স্বাস্থ্য বিভাগ। প্রতিবছর বৃষ্টি মৌসুম, পূর্ব মৌসুম ও মৌসুম পরবর্তী 3টি ডেঙ্গু জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। এবার কোনো জরিপ করেননি তারা। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় এবার ঢাকার চেয়ে বরিশাল ও চট্টগ্রামে ডেঙ্গুর প্রভাব বেশি। স্পেসিফিক কয়েকটি জেলার নাম বলতে পারি, সেই জেলাগুলোতে এবার এডিস মশা বাড়ছে এবং ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবেই আমি নিশ্চিত করে বলতে পারি। যেমন কক্সবাজার একটি, চিটাগাং একটি, ময়মনসিংহ, বরগুনা, বরিশাল, চাঁদপুর, এই জেলাগুলো, গাজীপুর আছে সঙ্গে। অবশ্য কয়েকদিনের মধ্যেই ক্রাশ প্রোগ্রাম শুরুর কথা বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এবার নিয়মিত মশক কর্মীর সঙ্গে 5000 ভলান্টিয়ার নিয়োগের পরিকল্পনাও আছে তাদের। আগামী 3 মাস আমরা ব্যাপক ক্যাম্পেইন করব। ইয়াংরা যাবে, মশার ওষুধওয়ালা লোক যাবে, সাথে হেলথের কর্মীরা থাকবে। এবং গতকালকে পর্যন্ত আমাদের এটা আউটসোর্সিং যারা করতো তাদের সাথে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে। এইবারের চুক্তিটা আমরা সেনাবাহিনীর সাথে করব, যেন এটা আরও কড়াভাবে এটা নজরদারিতে আনা যায়। তবে ডেঙ্গু নিধনে এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে এবার সারা দেশের পরিস্থিতি খারাপ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সীমানা নির্ধারণে নতুন আইনের অনুমোদন না পেলে বিদ্যমান আসন বিন্যাসে নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন, ভোট গ্রহণকারীদের প্যানেল প্রস্তুতি ও তদারকি বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত বলে বৈঠক শেষে জানান তিনি। দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়নি বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। আমরা এই খসড়াটি টাইপ করে বা করে চূড়ান্ত করে কমিশনে প্লেস করব। কমিশন অনুমোদন দিলে পরে সেটি আপনার ফাইনালি পাবলিশড হবে। 20 তারিখে আমরা বুঝবো যে আমাদের আদৌ এটা বাড়ানোর প্রয়োজন আছে কিনা। তবে যাদের প্রয়োজন নিবন্ধনের, আমরাও প্রস্তুত আছি যে নিবন্ধন দিব। বৈষম্য বিরোধী আন্দোলনের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাতে উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও জানায় পুলিশ। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। 2022 সালে 116 জন আলেমের তালিকাকারী তথাকথিত মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে করা গণকমিশনের সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত 10:30টার দিকে উত্তরা 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে উত্তরায় আব্দুল জব্বার নামের এক ছাত্রকে হত্যা চেষ্টা মামলায় তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয় বলে জানান উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম।
তার বিরুদ্ধে আমাদের পশ্চিম থানায় একটি মামলা রয়েছে, হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। তুরিন আফরোজের মোবাইল ফোন ও ল্যাপটপে সরকার বিরোধী পরিকল্পনার প্রমাণ মিলেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। অপারেশনকালীন তার ল্যাপটপ এবং তার মোবাইল ফোন আমরা চেক করে দেখেছি, দেখে আমাদের তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। আগামীকাল আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। 2018 সালে 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এক আসামির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 2019 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়। 2013 সালের ফেব্রুয়ারি মাসে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করেন আওয়ামী লীগ সরকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জাটকা সংরক্ষণে মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে শুরু হলো এক সপ্তাহের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা করেছে সরকার। 8 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত সব ধরনের ইলিশ সংগ্রহ ও বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া আইন সংশোধন করে আগামী 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এ সময় জেলেদের ভিজিএফ এর চাল বিতরণের কর্মসূচি রয়েছে সরকারের। শরীয়তপুরের জাজিরা নারিয়া মধ্যবর্তী কীর্তিনাশা নদীর ওপর দীর্ঘ 8 বছরেও শেষ হয়নি ভাষা সৈনিক ডক্টর গোলাম মাওলা সেতু নির্মাণ কাজ। 5 আগস্টের পর প্রায় 45% কাজ অসমাপ্ত রেখেই পালিয়ে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। যদিও নতুন ঠিকাদারের মাধ্যমে কাজ সমাপ্তের আশ্বাস এলজিইডির। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। 2017 সালে কাজ শুরুর পর কয়েক দফায় বাড়ানো হয়েছিল গোলাম মাওলা সেতু প্রকল্পের মেয়াদ। 3 বার পরিবর্তন হয়েছে ঠিকাদার, কিন্তু 8 বছরে প্রকল্প কাজের অগ্রগতি মাত্র 55%। 2024 সালের 5 আগস্টের পর কাজ ফেলে পালিয়েছে সবশেষ দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান কোহিনুর এন্টারপ্রাইজ। ফলে সেতুর কাজ শেষ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে নদী পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। দেখা যায় হঠাৎ কেউ অসুস্থ হলে যাতায়াতে পারাপারে ট্রলার না ভরা পর্যন্ত ট্রলার ছাড়ে না, আবারও পরীক্ষার সময় আমাদের লেট হয়ে যায়। দৈনিক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শতে ছাত্রছাত্রীরা পার হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। এর প্রতিকার যে কখন যে শেষ হবে আমরা নিজেরও জানি না। আমরা প্রতিদিন স্কুলে যাতায়াত করি, আমরা ট্রলা দিয়ে পার হই, এই ট্রলা দিয়ে পার হতে আমাদের ভয় করে। দুর্ভোগ কমাতে সেতুর পাশেই হেঁটে নদী পারাপারের জন্য ফুট ব্রিজের কাজটিও শেষ হয়নি 2 বছরেও। এতে স্থানীয়দের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সাইড ব্রিজটা করেনি এখনো, সেজন্য জনগণগুলো আসতে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। যে সব নৌকা আছে এগুলো কিন্তু অনেকের জন্য রিস্ক। কেন রিস্ক? দেখা যায় যে আমাদের বাচ্চা আছে বা অনেক নারী আছে, তারা কিন্তু আপনার পার হওয়ার সময় অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুর্ভোগ কমাতে দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর কাজ সম্পন্নের আশ্বাস দিয়েছে এলজিডি। 5 আগস্টের পরে এই পরিবর্তনের পরে মূল ঠিকাদার পালিয়ে থাকে এবং কাজটি সে শেষ মুহূর্ত না করার জন্য অনীহা প্রকাশ করে, এবং আমরা তাকে ক্যান্সেলের জন্য চিঠি দিয়েছি এবং দ্রুতই ক্যান্সেল করে আমরা নতুন ঠিকাদার নিয়োগ করব। সেই প্রেক্ষিতে আমরা কাজ শুরু করতে পারব। ঢাকা থেকে সড়ক পথে যোগাযোগ সহজ করতে কীর্তিনাশা নদীর উপর 1997 সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ায় 2015 সালে সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 2017 সালে 28 কোটি 86 লক্ষ টাকা ব্যয়ে 222 মিটার সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিডি। নিউজ ডেস্ক, দেশ টিভি। লিচুর রাজধানী হিসেবে খ্যাত দিনাজপুর সারি সারি গাছে গেছে লিচুর মুকুলে, আর এই মুকুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌ খামারিরা। এ জেলার মধুর মান ভালো হওয়ায় ঢাকা সহ অন্যান্য জেলায় বেশ চাহিদা রয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় বেশি মধু উৎপাদনের আশা করছেন খামারিরা। মৌ বাক্স স্থাপনের ফলে লিচুর ফলন বৃদ্ধি পায়, পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। সহকর্মী হারুনুর রশিদের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
লিচুর জেলা দিনাজপুর। এ জেলার ছোট বড় সব মিলিয়ে প্রায় 5,500 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। বর্তমানে সব বাগানে লিচুর মুকুলে ছেয়ে গেছে। এ মুকুল ঘিরে খামারিরা মৌবাক্স স্থাপনের মাধ্যমে মধু উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন। জেলার বাইরে থেকে 1000-এরও বেশি মৌ খামারি এই মৌসুমে মধু সংগ্রহের জন্য আসেন। এখানকার মধুর গুণগত মান ভালো হওয়ায় বাজারে চাহিদা বেশ ভালো। খামারিরা বলছেন অনুকূল আবহাওয়ায় এবার বেশি পরিমাণে মধু সংগ্রহ করা যাবে। যাকে খনি বলা হয় সেটা দিনাজপুর জেলা। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই আমাদের দিনাজপুরে এই মৌ চাষিরা আসে। কম করে হলো 500 থেকে 600 চাষি আমাদের এই জেলায় এখন অবস্থান করতেছে। দিনাজপুরের লিচু যেমন বিখ্যাত, তেমন দিনাজপুরের লিচুর যে মধু সেটি হচ্ছে বিখ্যাত। এই মধুটি কিন্তু শুধু দিনাজপুর, শুধু বাংলাদেশ নয়, সেটা আন্তর্জাতিক যে একটি পর্যায়ে এটি যাওয়ার একটি রয়েছে। বিশ্ব বাজারে এই মধু কিন্তু তুলে ধরার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানসম্মতভাবে আন্তর্জাতিক মানের মধু উৎপাদন করা গেলে এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর। অন্যতম একটি বিষয় হচ্ছে মৌ চাষ। এটিকে যদি আরো বিজ্ঞানসম্মত করা যায় এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা যায় এর মানটা, তাহলে কিন্তু আমরা বিদেশে এই মধু রপ্তানি করতে সক্ষম হব। এদিকে মৌ চাষে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মৌ চাষকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাথে এখানে আপনারা জানেন বিচিক কাজ করতেছে, তারাও কিন্তু আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মৌ চাষিদের প্রশিক্ষণে আমরা তাদেরকে ইনভাইট করতেছি এবং বিভিন্ন আমি বলেছি আমাদের তেল জাতীয় উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে অব্যাহতভাবে প্রশিক্ষণ এবং মৌ চাষে উৎসাহিত করার জন্য মৌ কলোনি সহ এবং মধু সংগ্রহের জন্য যে বিভিন্ন এক্সট্রাক্টর যন্ত্র রয়েছে ছিল আমরা বিনামূল্যে বিতরণ করতেছি। দিনাজপুরের 13টি উপজেলা থেকে প্রায় 4500 মেট্রিক টন মধু উৎপাদন হয়, যার বাজার দাম প্রায় 100 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।